নমস্কার, আমি ডাক্তার ঋত্বিক ঘোষ। আমি বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট ছিলাম। এখন আমি আহ, আহ, বর্ধমান এবং সারাউন্ডিংস কিছু জায়গাতে নিজের মতো করে মেডিকেল প্র্যাকটিস করি। মূলত জেনারেল মেডিসিন প্র্যাকটিসই করি। তো আজকে আমি আপনাদের সামনে একটা বিশেষ কারণে এসেছি। আজকে আমরা উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের আধিক্য এবং রক্তে শর্করার আধিক্য, যাকে ডায়াবেটিস বলা হয়, এই তিনটি বিষয়ের ওপরে সহজ ভাষায় গ্রাম ও শহরের মাঝামাঝি মানুষদের জন্য একটা আলোচনা নিয়ে এসেছি। আজ আমি আপনাদের এমন তিনটি রোগ নিয়ে কথা বলবো যেগুলো এখন শুধু শহরে নয়, গ্রাম, মফস্বল, ছোট শহর সব জায়গাতেই খুব সাধারণ হয়ে গেছে। এই তিনটি রোগ হলো ডায়াবেটিস, যাকে সহজভাবে আমরা গ্রাম বাংলার মানুষ সুগারের রোগ বলে জানি; উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশন, যেভাবেই আমরা এটাকে বলি না কেন; আর রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া, যেটাকে আমরা হাইপার কোলেস্টেরোলেমিয়া বা ডিসলিপিডিমিয়া বলে থাকি। অনেকে বলেন, আহ, ডাক্তারবাবু আমার একটু সুগার আছে, অথবা ডাক্তারবাবু প্রেশারটা মাঝে মাঝে বাড়া কমা করে, অথবা ডাক্তারবাবু ওই কোলেস্টেরল রিপোর্টটা আমি প্রত্যেক বছরে দুবার করে তো করাই, মোটামুটি আহ, আহ, সবারই তো এখন কোলেস্টেরল একটু আধটু বেশি থাকে শুনেছি। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের কথা হলো, এই তিনটি রোগ যদি ঠিক মতো নিয়ন্ত্রণে না থাকে, তাহলে এই তিনটি রোগের সমন্বয়ে বা এককভাবে যে কোনো একটি রোগও আপনার ভবিষ্যতের হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি নষ্ট হওয়া, চোখে কম দেখা, হাত পায়ে ঝিনঝিন, নার্ভের অসাড়তা, এগুলোর কারণ হতে পারে। অনেক সময় পায়ে খুব খারাপ ধরনের ঘা তৈরি হয়ে, আলসার তৈরি হয়ে পায়ের আঙুল, এমনকি পা কেটে বাদ দিতেও হতে পারে। এই সব সমস্যার কারণ হতে পারে এই তিনটি রোগের সমন্বয়, বা এককভাবে এক একটি রোগও এই তিনটে কারণে এই রোগগুলির কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু ভয়ের কিছু নেই। ঠিক মতো বুঝে নিয়ম মেনে চললে এই রোগগুলো ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। ডায়াবেটিস শুধু মিষ্টি খাওয়ার রোগ নয়। অনেকেই ভাবেন, আমি তো মিষ্টি খাই না, তবু আমার সুগার কেন? ডায়াবেটিস মানে শুধু মিষ্টি খাওয়ার রোগ নয়। শরীরের ভেতরে রক্তে থাকা সুগার ঠিকমতো নিয়ন্ত্রণে না আনতে পারা এবং সেখান থেকে সারা শরীরের বিভিন্ন অর্গান ড্যামেজ হওয়া, এটাই ডায়াবেটিস বা মধুমেহ রোগ। এর ফলে ধীরে ধীরে রক্তনালীর ক্ষতি হয়, চোখের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়, হার্ট এবং স্নায়ু দুর্বল হয়ে পড়ে এবং সব জায়গায় প্রভাব পড়ে। সবচেয়ে বড় সমস্যা হলো, শুরুতে কোনো ব্যথা বা অসুবিধা নাও থাকতে পারে, যে কারণে ভিতরে ভিতরে প্রভূত ক্ষতি হয়ে চললেও আমরা অনেক সময় আহ, বুঝতে পারি না যে আমার রক্তে শর্করার মাত্রা হয়তো বেড়ে গেছে। ডায়াবেটিসে কি কি করবেন? আমরা বলি নিয়মিত সুগারের পরীক্ষা। একটা বয়সের পর থেকে নিয়মিত সুগারের পরীক্ষা করান। আপনার যদি ফ্যামিলিতে বা পরিবারে কারোর প্রথম জেনারেশনে ডায়াবেটিস থাকে, প্রথম জেনারেশন বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মানে আমরা বোঝাই যে একদম রক্তের সম্পর্কে ফার্স্ট জেনারেশন, মানে বাবা মা বা কাকা, পিসি, বা মামার বাড়ির দিকের হচ্ছে ম্যাটার্নাল আঙ্কেল, মামা, বা মামার বাড়ির দিকের দাদু, মামার বাড়ির দিকের দিদা, এদের কারোর যদি সুগার থাকে, বা আপনার কোনো ভাই বা দাদার যদি সুগার থাকে, সুগার ধরা পড়ে, তাহলে আপনি 30-এর পর থেকেই আপনার সুগার আছে কিনা সেটা চেক করা। নিয়মিত সুগারের পরীক্ষা করানো খুব দরকার। কারণ একটু আগেই বললাম যে অনেক সময় কোনো সিমটম থাকে না, সেই কারণে ডিটেকশন হতে অনেক দেরি হয়, এবং ডিটেকশন হতে দেরি হওয়ার কারণে সুগার ভিতরে ভিতরে অনেক ড্যামেজ করে দেয়। যখন আমরা সুগারটাকে ধরা পড়ে, তখন অলরেডি অনেকটা ড্যামেজ হয়ে যায়। আমরা আমাদের ডাক্তারি পরিভাষায় বলি, প্রথম 5 বছরের মধ্যে ডায়াবেটিস ধরা পড়ার পর কন্ট্রোল করাটা যতটা গুরুত্বপূর্ণ, সেটা যদি না করা যায়, তাহলে 5 বছরের পর সুগার খুব ভালোভাবে কন্ট্রোল করেও
আমরা সেই অনেকগুলো হয়ে যাওয়া ড্যামেজ শরীরের মধ্যে আমরা আর সেগুলোকে আগের মতো কন্ট্রোল করতে পারি না, বা রিভার্সেবল অবস্থায় সেগুলো থাকে না। সুগার কিভাবে পরীক্ষা করাবেন? আপনি খালি পেটে করাতে পারেন, আপনার খাবারের 2 ঘন্টা পরে করাতে পারেন। ডাক্তারবাবু বললে HbA1c বলে একটি পরীক্ষাও করাতে পারেন। HbA1c পরীক্ষায় আপনার 3 থেকে 4 মাসের গড় সুগার কেমন ছিল সেটার একটা ভালো আইডিয়া পাওয়া যায়। ডাক্তারের কথা অনুযায়ী নিয়মিত ঠিক সময়ে ওষুধ খান। যদি ডাক্তারবাবু মনে করেন যে ইনসুলিন দেওয়া আপনাকে প্রয়োজন, সেটা অগ্রাহ্য করবেন না। আপনি ডাক্তারবাবুর কাছে ভালোভাবে বুঝে নিন যে কেন ইনসুলিন দেওয়া প্রয়োজন। ইনসুলিন কি একেবারেই দিতেই হবে এরকম পরিস্থিতি তৈরি হলে আপনি ইনসুলিনের জন্য প্রস্তুত হন। এখন অনেক ধরনের ইনসুলিন পাওয়া যায়, আপনি ডাক্তারবাবুর সাথে কথা বলুন যে দিনে 3 বার ইনসুলিন নিতে হবে, না 2 বার ইনসুলিন নিতে হবে, নাকি 4 বার নিতে হবে, নাকি একটা ইনসুলিন তার সাথে কিছু মুখে খাওয়ার সুগারের ওষুধ খেলে আপনার সুগার কন্ট্রোল থাকবে। যে কোনো উপায়ে আপনার সুগার কন্ট্রোল করতে হবে এবং একই সঙ্গে আপনার অন্যান্য শরীরে হয়ে চলা অর্গান ড্যামেজ আপনাকে আটকাতে হবে। অনেকেই করেন কি, একটু সুগার কন্ট্রোল হলেই হয় ওষুধ কমিয়ে দেন নিজের মতো করে, বা ওষুধ বন্ধ করে দেন। এটা কিন্তু খুব বিপজ্জনক, কারণ ওষুধ বন্ধ করলে ভিতরের ক্ষতি আবার শুরু হয়। আবার একটা ব্যাপার এটাও ঠিক, আমরা বলি গ্লাইসিমিক ভ্যারিয়েবিলিটি, অর্থাৎ একজন মানুষের একই ধরনের বেশি সুগার অনেক দিন ধরে থাকলে যা ক্ষতি হয়, আমরা দেখেছি সুগারের খুব বেশি কমাবাড়াও শরীরের অন্যান্য আরো বেশি ক্ষতি করতে পারে। তো সুগার বেশি রেখে দিন, ওষুধ খাবেন না এটা একদমই বলছি না, কিন্তু সুগার সঠিকভাবে কন্ট্রোল করা, নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট পদ্ধতিতে রেঞ্জের মধ্যে রেখে সুগার কন্ট্রোল করা বেশি দরকারি। সুগারের খুব বেশি কমে যাওয়া, খুব বেশি বেড়ে যাওয়া, এক এক দিনের মধ্যে কমা বাড়া করা বা এক এক মাসে কমা বাড়া করা, এই গ্লাইসেমিক ভ্যারিয়েবিলিটিও আপনার শরীরের বিভিন্ন অন্য অসুবিধার কারণ হতে পারে। খাবারের ব্যাপারে খুব একটা কমন সাধারণ সমস্যা আছে। মানুষ বুঝতে চায় না যে সুগার মানেই হয়তো সব খাবার বারণ হয়ে যাবে। দেখুন, ডায়াবেটিস মানে না খেয়ে থাকা একদমই নয়। আমরা বলি নো ফাস্ট নো ফিস্ট, অর্থাৎ পিকনিকে আপনি যেমন ভাবে খান সেই রকম ভাবে ফিস্টের মতো করে খাওয়া যাবে না। আবার নো ফাস্ট মানে উপসেও বা উপবাসেও থাকা যাবে না। ডায়াবেটিস মানে হিসেব করে খাওয়া। আমরা মোটামুটি ভাবে সহজ ভাবে বলি, শাকসবজি, সবুজ শাকসবজি বেশি করে খান, ডাল, ডাল জাতীয় সবজিগুলো বেশি করে খান, মাছ ডিম মাংস আপনার পছন্দ মতো এবং পরিমাণ মতো বয়স অনুযায়ী খান, কম মিষ্টি খান, সময় মেনে খান, একটা নির্দিষ্ট সময়ে একই ধরনের খাবার আপনি খান। গ্রামে হোক বা শহরে এই নিয়ম কিন্তু সবার জন্য। প্রতিদিন হাঁটাটা অত্যন্ত জরুরি। কতটা হাঁটবেন? দিনে অন্তত আধ ঘন্টা, আমরা বলি সপ্তাহে অন্তত 5 দিন, অর্থাৎ 150 মিনিট। কেমন জোরে হাঁটবেন? আমরা মোটামুটি ভাবে বলি যে 30 মিনিটে 3 কিলোমিটার কভার হয়ে যাবে এরকম ভাবে হাঁটতে। সবাই এটা প্রথমেই পারবেন না। মনে রাখবেন যে শুরুটা করা খুব গুরুত্বপূর্ণ, শুরুটাই সবচেয়ে বেশি ডিফিকাল্ট হয়। আপনি কতটা হাঁটতে পারবেন, একজন 26 বছরের ছেলেও কিন্তু 30 মিনিটে 3 কিলোমিটার প্রথম দিন নাও হাঁটতে পারতে পারে। এটা একদমই অভ্যাসের ওপরে নির্ভর করে। নিয়মিত অভ্যাসটা শুরু করুন, 5 মিনিট দিয়ে শুরু করুন, সপ্তাহের শেষে সেটাকে 10 মিনিটে বাড়ান, তারপরের সপ্তাহে সেটাকে 15 মিনিটে বাড়ান। অনেকে বলেন আমি 4 ঘন্টা হাঁট, 4 ঘন্টা হেঁটে ডায়াবেটিসের কন্ট্রোল বা ডায়াবেটিসের সঙ্গে লেজুর এই যে রোগগুলো, যেমন কোলেস্টেরলের আধিক্য বা হাই প্রেশার, এগুলোর কন্ট্রোলে বিশেষ সুবিধা হয় বলে এখনো আহ, আমরা জানতে পারিনি যে বেশি হাঁটলে বেশি সুবিধা পাওয়া যাবে কিনা। আপনি 25 মিনিট হাঁটুন, আপনার সময় খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষ, সে গ্রামের চাষি থেকে হয়ে কর্পোরেট ওয়ার্ল্ডের একজন সিইও যেই হন না কেন, প্রত্যেকের সময়ের খুব দাম আছে। কাজেই 25 মিনিট আপনি সময় আমাদেরকে দিন। 25 মিনিট সময়ে আপনার শরীরের যে পরিবর্তনগুলো হবে, আপনি যদি নিয়ম মেনে হাঁটেন, সেটা যথেষ্ট। আপনার শুধুমাত্র সুগার কন্ট্রোল করবে এটাই নয়, আপনার কোলেস্টেরল কন্ট্রোলে থাকবে, আপনার ব্লাড প্রেশারের কন্ট্রোল ভালো হবে, এবং
আমরা জানি যে হাঁটলে বডিতে এন্ডোজেনাস কিছু এন্ডরফিন বলে কেমিক্যাল শরীরে বাড়ে, সেটাতে ডিপ্রেশন, যেটা মন খারাপ বা মানসিক অবসাদ বলি আমরা, এখনকার সময়ের কারণেই বা পরিস্থিতির কারণে প্রায় প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতে এই সাইকিয়াট্রিক যে ব্যাধি, ডিপ্রেশন বা মানসিক অবসাদ, অ্যাংজাইটি অর্থাৎ টেনশন করা, এগুলোর মারাত্মকভাবে বেড়েছে। এগুলো ডিপ্রেশনের সঙ্গেও থাকে। ডিপ্রেশন নিজেই মানসিক অবসাদের একটি কারণ, সেগুলোতেও কিন্তু উন্নতি হয়। এবং ওষুধ ছাড়া ডিপ্রেশনের অনেকটা উন্নতি শুধুমাত্র ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এই শরীর চর্চার মাধ্যমে হতে পারে। তো পায়ের দিকে ডায়াবেটিক পেশেন্টদের বা সুগারের পেশেন্টদের বিশেষ যত্ন নেওয়া জরুরি। আমরা আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক পেশেন্টকে সহজভাবে বলি যে দিনে মুখের যতটা যত্ন নেন, আমাকে দেখতে ভালো লাগবে, আমাকে প্রেজেন্টেবল লাগবে, মুখের যত্ন নেওয়া কোনো দোষের না, কিন্তু সুগারের পেশেন্টদের বা ডায়াবেটিস আছে এইরকম পেশেন্টদের মুখের যত্ন নেওয়ার থেকে পায়ের যত্ন নেওয়া বেশি জরুরি। এই কারণে আমি যেভাবে বলি যে প্রত্যেক দিন রাত্রে শোবার আগে হাঁটু থেকে পা অবধি ভালো করে নিরীক্ষণ করুন, ভালো করে দেখুন কোথাও কাটা, কোথাও ফাটা, কোথাও নখকুনির মতো কোনো সমস্যা, কোথাও কোনো ফুসকুড়ি উঠেছে, কোনো লোম ফোঁড়া হয়েছে, পায়ের তলায় কিছু কেটে গেছে, আপনি হয়তো বুঝতে পারেননি। তার কারণ ডায়াবেটিস যাদের খুব আনকন্ট্রোল থাকে তাদের পায়ের নার্ভ ড্যামেজ হয় এবং পায়ের সার কমে যায়, যে কারণে এমনকি গরম জল পড়ে ফোস্কা পড়ে গেলেও তারা বুঝতে পারেন না যে আমার পায়ে ফোস্কা পড়ে গেছে। এর ফলে ওটা ডিটেকশন হতে বা নিরীক্ষণ মানে ধরা পড়তে অনেক দেরি হয়, যে কারণে আমরা যখন ডায়াবেটিক ফুট আলসার পাই সেটা অনেক অ্যাডভান্স স্টেজে চলে যায়। ছোট করে বললে, আপনি পায়ের যত্ন নিন খুব সহজভাবে ঈষদ উষ্ণ গরম জলে। সেটা আপনি নিজে পরীক্ষা করবেন না কতটা গরম, কারণ আপনার ডায়াবেটিসের জন্য নার্ভের সেন্স কম থাকতে পারে। বাড়িতে আপনার সঙ্গে যিনি আছেন, যিনি ডায়াবেটিক নন, যার হাতের সার ঠিক আছে, তাকে চেক করতে বলুন জলটা কতটা গরম আছে। সেই হালকা গরম জলে, ঈষদ উষ্ণ গরম জলে আপনি হাঁটু থেকে পা অবধি পরিষ্কার করে ধোবেন, তারপরে একটা নরম সুতির কাপড়ে সেই পাটা মুছবেন, তারপরে হাঁটু থেকে পা অবধি আপনি বাড়িতে অ্যাভেলেবেল যে কোনো ভালো ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করুন। সেটা ভেসলিন হতে পারে, পেট্রোলিয়াম জেলি হতে পারে, অলিভ অয়েল হতে পারে, আপনার যা পছন্দ। যদি কোনো কাটা আপনি দেখতে পান যেটা 1 সপ্তাহের মধ্যে সারলো না, আপনি ভাবলেন বোরোলিন গরম করে লাগালে সেরে যাবে কিন্তু সারলো না, সেটাকে আপনি অবশ্যই ডাক্তারবাবুর নজরে নিয়ে আসুন। এবং প্রত্যেকবার ডাক্তারবাবুকে দেখাতে যাওয়ার সময় ডাক্তারবাবু নিশ্চয়ই আপনার পা পরীক্ষা করবেন। আপনিও পা ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন যে ডাক্তারবাবু আমার পা ঠিক আছে অথবা পায়ে এই অসুবিধা হচ্ছে। সবসময় চটি বা জুতো পরে হাঁটুন, ঘরের ভিতরে ঘরের বাইরে আলাদা জুতোর ব্যবস্থা করুন। বাড়ির মায়েরা ঘরের ভিতরে জুতো পরতে চান না, ঠাকুর ঘরে ঢুকলে জুতো পরতে চান না, আপনারা ঠাকুর ঘরে আলাদা জুতো রাখুন, কিন্তু জুতো ছাড়া ডায়াবেটিকের পেশেন্টরা হাঁটবেন না, এটা অনুরোধ। বছরে অন্তত একবার আপনি পায়ের এবং চোখের পরীক্ষা অবশ্যই করাবেন। পায়ের এবং চোখের পরীক্ষা, চোখের ডাক্তারবাবুকে গিয়ে বলবেন যে আমার চোখে হয়তো দেখতে কোনো অসুবিধা নেই ডাক্তারবাবু, আমি এসেছি, আমার সুগার আছে, আমার ডাক্তারবাবু বলেছেন যে আমার সুগার থাকলে চোখে অসুবিধা হতে পারে, তার কারণে দেখাতে এসেছি। ডায়াবেটিসে আর কি কি করবেন না, যেমন আগেই বললাম, চিনি মিষ্টি মিষ্টি জাতীয় পানীয় যেমন কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চকলেট, এগুলো অ্যাভয়েড করুন। অনেকক্ষণ খালি পেটে থাকবেন না, নিজের মতো করে ওষুধ অ্যাডজাস্ট করবেন না। বিড়ি, সিগারেট বা খৈনি, ওরাল টোবাকো, এগুলো থেকে বিরত থাকুন। মদ থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন। বিড়ি সিগারেটের মূল সমস্যা আমি পরের দিকেও বলবো। বিড়ি সিগারেটের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে এটা হার্ট অ্যাটাকের রিস্ক এবং স্ট্রোকের রিস্ক অনেক বাড়িয়ে দেয়। এবং ডায়াবেটিক পেশেন্টদের এমনিতেই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের রিস্ক, যেমন আমরা আগেও বলেছি, অনেক বেশি থাকে। পায়ের রক্তনালী বুজে যাওয়া, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের সম্ভাবনা অনেক বেড়ে যায়। পায়ের অ্যাম্পুটেশনের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো কোনোভাবেই কোনো ফর্মের স্মোকিং, সেটা বিড়ি হোক, সিগারেট হোক, অন্যরকম কোনো স্মোকিং হোক, আপনাকে ধূমপান বর্জন করতেই হবে।
মদ্যপান ধূমপান যদি একসাথে করেন, আগে ধূমপান বর্জন করুন, তারপর মদ্যপান বর্জন করবেন। মদ্যপান বর্জন করা, অনেকেই আমাকে এসে বলেন যে মদ্যপানের কিছু ভালো গুণ আছে, তিনারা ইন্টারনেটে পড়েছেন। হ্যাঁ, ভালো গুণ কিছু আছে, কিন্তু যে মাত্রায় মদ্যপান করলে আহ, সেই গুণগুলো পরিস্ফুটিত হয়, সেই মাত্রায় মদ্যপান কেউ কন্ট্রোল করতে পারেন না। মদ্যপান প্রথমে মানুষ শুরু করেন, ভাবেন যে আমি কন্ট্রোল করব, তারপরে মদ্যপানই তাকে কন্ট্রোল করে, তিনি মদ্যপান কন্ট্রোল করতে পারেন না। এটা আমাদের এক্সপিরিয়েন্স। কাজেই মদ্যপান অ্যাভয়েড করুন। ডায়াবেটিসে ডাইরেক্টলি মদ্যপানের কতটা কি ডায়াবেটিস খারাপ করার জন্য রোল আছে তার বিস্তারিত আলোচনা করা যেতে পারে, এটা তার প্ল্যাটফর্ম নয়। কিন্তু খুব সহজ করে বললে, মদ্যপান করলে লিভারের বা যকৃতের ক্ষতি হয়, লিভারে চর্বি জমে, ট্রাইগ্লিসারাইড জমে যায়, তার ফলে লিভার ড্যামেজ হয়। ডায়াবেটিসে এমনি লিভার ড্যামেজ হয়, সেটাকে আমরা আমাদের পরিভাষায় মাস এলডি বলি। হ্যাঁ, তো মদ্যপান এবং ডায়াবেটিস একসাথে থাকলে ডায়াবেটিসের কন্ট্রোল খারাপ হয়। সেই কারণে আপনারা মদ্যপান থেকেও বিরত থাকবেন। এবং ধূমপান এবং মদ্যপান থেকে বিরত থাকলে আপনার কোলেস্টেরল এবং ব্লাড প্রেশারের মেডিসিন অনেক সময় কম দিয়েও ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল কন্ট্রোল করে দেওয়া যায়। উচ্চ রক্তচাপে আসি। উচ্চ রক্তচাপের প্রায় কোনো সিমটম নেই যেগুলো থেকে বলা যায় যে এই সিমটম থাকলে আপনার উচ্চ রক্তচাপ থাকতে পারে। নির্দিষ্ট করে কিছু বলা যায় না। অনেকে বলেন মাথা ঝিমঝিম করে, অনেকে বলেন বসে উঠতে গেলে মাথায় অসুবিধা হয়, অনেকে বলেন মাথা দপদপ করে, অনেকে বলেন ঘাড়ের পিছন দিকে ব্যথা হয়, অনেকে বলেন যে জোরে হাঁটতে গেলে, সিঁড়ি উঠতে গেলে বুকে একটু চাপ ধরছে। এ ধরনের নানা রকম সিমটম আমরা ব্লাড প্রেশারে পেয়ে থাকি, কিন্তু কোনোটাই নির্দিষ্ট করে বলা যায় না যে এই সিমটম মানে ব্লাড প্রেশার হাই আছেই। তবে একইভাবে আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি কোলেস্টেরল বেশি থাকে, আপনার পরিবারের যদি কারোর হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো রোগের ইতিহাস থাকে, আপনার যদি আহ, কম বয়স থেকে স্থূলত্ব বা ওবেসিটি, অর্থাৎ আপনার বয়সের তুলনায় এবং ওজনের হাইটের তুলনায় ওজন অনেক বেশি হয়, মধ্যপ্রদেশ খুব স্ফীত হয়, অর্থাৎ পেট খুব বড় হয়, ভুঁড়ি হয়, আপনি মাঝে মাঝে আপনার ব্লাড প্রেশার চেক করান। ভারতবর্ষে এখন আহ, আহ, জাতীয় স্তরে নন কমিউনিকেবল ডিজিজের বেশ কিছু ক্লিনিক গ্রামে ঘরেও এখন খুলে গেছে, যেখানে আপনি বিনা পয়সায় গিয়ে কিন্তু নিজের প্রেশার মাপিয়ে আসতে পারেন। এটা গ্রাম বাংলার মানুষের জন্য একটা খুবই ভালো উপায়। তা না হলেও আপনি কোনো আপনার পরিচিত ফার্মাসিস্ট বন্ধুর দোকানে গিয়ে প্রেশারটা মাঝে মাঝে চেক করাবেন, আপনার হাই ব্লাড প্রেশার না থাকলেও। আমি সহজ ভাষায় বলি যে ডাব চিরকাল ডাব থাকে না, একদিন নারকেল হতেই হয়। ঠিক যেমন ভাবে ডাবের শ্বাস প্রথমে নরম থাকে, নারকেলের শ্বাস শক্ত হয়ে যায়, ঠিক সেরকম ভাবে বয়স বাড়ার সাথে সাথে, এবং তার সাথে বিশেষ করে যদি আপনার ডায়াবেটিস থাকে এবং কোলেস্টেরল বেশি থাকে, এবং আপনার পরিবারের স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ইতিহাস থাকে, এবং আপনি ধূমপায়ী হন, তাহলে আপনার যে রক্ত শিরা, সেই শিরার ভিতরের দেওয়ালের যে স্টিফনেস, অর্থাৎ নমনীয়তা কমে যায়, স্টিফ হয়ে যায়, ঠিক যেমন ভাবে ডাবের শাঁসটা শক্ত হয়ে নারকেলের শাঁসে পরিণত হয়। তো কম বয়সে ব্লাড প্রেশার কম থাকে, আমার চিরকাল ব্লাড প্রেশার কম থাকে, আমার ফ্যামিলির কারোর ব্লাড প্রেশার হাই নেই ডাক্তারবাবু, এর কোনোভাবেই এটার মানে এই নয় যে আপনার ব্লাড প্রেশার হাই হতে পারে না। আপনি ব্লাড প্রেশার নিয়মিত পরীক্ষা করান, বিশ্বস্ত কোনো জায়গা থেকে পরীক্ষা করান, এবং জানুন যে আপনার ব্লাড প্রেশার কি আছে। প্রথমে যে কোনো সমস্যার সমাধানের উপায় হচ্ছে সমস্যা আছে এটাকে আগে চিহ্নিত করা, যে হ্যাঁ আমার হাই ব্লাড প্রেশার আছে। একটা খুব কমন প্রশ্ন আমি প্রায় ফেস করি, এবং এই ভুল ধারণা আমি কাটাতে আজও ব্যর্থ, আমি জানি না কবে কাটবে মানুষের মন থেকে। ব্লাড প্রেশার ফল করে যাচ্ছে। এখন হাই ব্লাড প্রেশারের ওষুধ না খাওয়ার যে মনোপ্রবৃত্তি, সেটাই এটাকে প্রমোট করে বলে আমার এতদিনের ডাক্তারিতে মনে হয়েছে, যে ওষুধ খাবো না, এই যে একটা নেগেটিভ মানসিকতা, যে হাই ব্লাড প্রেশারের ওষুধ খাবো না, সেইটাই কোথাও প্রমোট করে, মাথাটা ঝিমঝিম করে উঠলো, তার মানে আমার ব্লাড ব্লাড প্রেশারটা ফল করে গেছে। আপনি কি মাপিয়েছেন ব্লাড প্রেশার ফল করেছে দেখেছেন? আপনি কি জানেন ব্লাড প্রেশার ফল করা বা লো ব্লাড প্রেশার মানে কত ব্লাড প্রেশারকে বলা হয়?
কি ব্লাড প্রেশার রেঞ্জে আপনার ব্লাড প্রেশার থাকা উচিত, এটা নিয়ে কি কোনোদিন আপনি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছেন? এইগুলো জানা দরকার। সাধারণভাবে যদি অন্য কোনো রোগ না থাকে, আমরা বলি উপরের ব্লাড প্রেশার অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার 130-এর নিচে, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 84-85 এর নিচে, বা এখন নতুন গাইডলাইনে 80 বলছে, আমি বলি 84-85 অব্দি অ্যালাউ করা যেতে পারে। 130-80-র নিচে ব্লাড প্রেশার আপনি মেনটেন করতে হবে। যদি পারসিস্টেন্টলি অর্থাৎ বারবার মেপে দেখেন এর থেকে বেশি থাকছে, তাহলে আপনি অবশ্যই আপনার লোকাল এনসিডি ক্লিনিকে হোক, আপনার কোনো বন্ধু বান্ধবের পরিচিত কোনো ডাক্তারবাবুর কাছে হোক, বা আপনার বাড়ির কাছে যে ডাক্তারবাবু বসেন তার সঙ্গে যোগাযোগ করুন, ব্লাড প্রেশার মাপান। ব্লাড প্রেশার মাপানোর সবচেয়ে ঠিক পদ্ধতি বা বৈজ্ঞানিক পদ্ধতি এখনো অবধি যা আছে, আমরা সেটাকে বলি এবিপিএম, অটোমেটিক ব্লাড প্রেশার, অটোমেটেড ব্লাড প্রেশার মনিটরিং। এবিপিএম একটা মেশিন হয়, 24 ঘন্টার ব্লাড প্রেশারের গড়টা আপনাকে দেখিয়ে দেয়। এটা এখনো গ্রাম বাংলার মানুষের কাছে সেইভাবে অ্যাভেলেবেল নয়। আমি তাই ব্যাপারটাকে সহজ করে দিই, আমি বলি এইচবিপিএম, হোম ব্লাড প্রেশার মনিটরিং। আপনি বাড়িতে একটা উচ্চ রক্তচাপ মাপার মেশিন কিনুন। অনেকের এই মেশিন নিয়ে অনেক সন্দেহ আছে যে ডিজিটাল মিটারে ডাক্তারবাবু ঠিক দেয় তো। আরে ঠিক দেবে না কেন? আপনি যদি সন্দেহ হয়, একজন ডাক্তারবাবুর কাছে গিয়ে আপনার মেশিনটা নিয়ে যান, যে ডাক্তারবাবু একবার আমাকে প্রেশারটা আপনি আপনার মেশিনে মেপে দিন, একবার আমার মেশিনে মেপে দিন। সেইটাতে আপনি ট্যালি করতে পারবেন যে কতটা ডিফারেন্স হচ্ছে। ভালো ডিজিটাল মেশিনে কিন্তু ব্লাড প্রেশার ঠিকঠাকই দেখায়। আপনাকে মাঝে মাঝে ব্যাটারি রিপ্লেস করতে হবে, মাঝে মাঝে নিয়ে গিয়ে মেশিনটা আপনার পরিচিত ফার্মাসিস্ট বন্ধুর দোকানে আরেকটি মেশিনের সঙ্গে ক্যালিব্রেট করে নিতে হবে। এই তো সহজ উপায়। তো এগুলো করুন, ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে। ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখার জন্য যা যা ওষুধ খেতে হয় এবং যা নিয়ম পালন করতে হয় আপনাকে করতে হবে। ডাক্তারবাবু মাথা তো ঘুরছে না, তার মানে প্রেশার কমে গেছে, তার মানে আমি ওষুধ বন্ধ করে দেব, এটা কিন্তু করা যাবে না। উচ্চ রক্তচাপের সমস্যা হলো বেশিরভাগ সময় কোনো উপসর্গ থাকে না, কিন্তু এই সময় হার্টের ওপরে চাপ পড়ে। আপনারা শুনবেন অনেকে বলেন হার্ট বড় হয়ে গেছে, অর্থাৎ কার্ডিওমেগালি হয়েছে, বা এই লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অর্থাৎ বাঁদিকের হার্টের প্রকোষ্ঠটা বড় হয়ে গেছে। এই থেকে কিডনিও দুর্বল হয়, কিডনিকে বেশি প্রেসারের এগেনস্টে বেশি দিন কাজ করতে হলে কিডনিও দুর্বল হয়, এবং মস্তিষ্কে স্ট্রোকের রিস্ক বাড়ে। দুরকম স্ট্রোকের রিস্কই কিন্তু বাড়ে, ইস্কিমিক স্ট্রোক অর্থাৎ রক্তনালী বুজে গিয়ে স্ট্রোক, এবং হেমোরেজিক স্ট্রোক অর্থাৎ রক্তনালী ফেটে গিয়ে স্ট্রোক। ডায়াবেটিস থাকলে প্রেসার থাকার সম্ভাবনা এমনিই বেশি থাকে। ডায়াবেটিস এবং প্রেসার একসাথে থাকলে তাদের কিডনি, চোখের রোগ এবং হার্টের রোগের সম্ভাবনা অনেক গুণ বেশি বেড়ে যায়। তো উচ্চ রক্তচাপে কি কি করবেন, যেমন বললাম, স্বাস্থ্য কেন্দ্রে বা বাড়িতে মেশিন থাকলে প্রেসার মেশিন মাপাবেন। 130-80-র নিচে থাকলে আপনি নিশ্চিন্ত, কিন্তু তা হলেও আপনি মাঝে মাঝে প্রেসার মাপিয়ে যাবেন। প্রতিদিন যদি আপনার ওষুধের দরকার থাকে, ডাক্তারবাবু দিয়ে থাকেন, ঠিক একই টাইমে ওষুধটা খাওয়ার চেষ্টা করুন। কোনোভাবে ওষুধ অ্যাভয়েড করবেন না। ভুলে গেছি আজকে আর খাবো না এভাবে ডোজ মিস করবেন না। একান্ত ভুলে গেলে যখন মনে পড়ছে তখন ওষুধ খেয়ে নিন। প্রেসারের ওষুধ ভরা পেটেই খেতে হবে এরকম কোনো নিয়ম নেই। আপনি উইথ অর উইদাউট ফুড খেতে পারেন, দুটো বিস্কুট খেয়েও খেতে পারেন। এই যে প্রেসারের ওষুধ খালি পেটে খেলে মাথা ঘুরে যায়, এটা একদম ভুল ধারণা। এই ধারণা নিয়ে আমরা বেঁচে আছি বলে আমাদের মাথা ঘুরে যায়, এরকম কোনো ব্যাপার নেই। যদি সত্যি প্রেসার কমে যায়, ডিটেক্ট হয় যে হ্যাঁ প্রেসারের ওষুধ খেয়ে প্রেসার কমে যাচ্ছে, বেশি কমে যাচ্ছে, তাহলে আপনি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন, উনি আপনার প্রেসারের ওষুধ অ্যাডজাস্ট করে দেবেন। যেমন ধরুন শীতকালে স্বাভাবিকভাবেই প্রচন্ড ঠান্ডা পড়লে প্রেসার বাড়ে, তখন আপনাকে প্রেসারের ওষুধের ডোজ বাড়াতে হবে। আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিন। যখনই ঠান্ডা কেটে গিয়ে গরম পড়বে, ওই একই ওষুধে আপনার প্রেসার বেশ কিছুটা বেশি কমে যাবে, তখন আপনি আবার দেখিয়ে ডোজটা আবার অ্যাডজাস্ট করে নেবেন। আপনি রমজান মাসে উপবাস করছেন, প্রেসার কমবে, ওজন কমলেই প্রেসার কমবে, এগুলোর সাথেও প্রেসারের ওষুধ অ্যাডজাস্ট করতে হয়। কাজেই নিজে নিজে বন্ধ করার বিবেচনা না করে আপনি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। নিয়মিত হাঁটুন। চানাচুর, প্যাকেটের খাবার, প্রসেসড ফুড, চিপস যেগুলোতে নুনের পরিমাণ বেশি আছে এগুলো কম খান। আমরা বলি ড্যাশ ডায়েট, ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। সহজ করে বললে লবণের পরিমাণ কম খান। সারা দিনে আপনার জন্য বরাদ্দ হবে একটা চা চামচের 1 চামচ নুন। তো
তো আপনি বাড়িতে বলুন যে পরিবারের সবাই যেন নুন কম খায়, কারণ ফ্যামিলিতে আপনার হাই ব্লাড প্রেশার আছে মানে দ্যার ইজ চান্স যে আপনার বাড়িতে অন্যদেরও হাই ব্লাড প্রেশার থাকবে, আপনার সন্তান সন্ততিরও ভবিষ্যতে হাই ব্লাড প্রেশারের সম্ভাবনা আছে। কাজেই নুন একটু কম খাওয়া আপনার লাইফটাকে নোনতাই রাখবে, ফ্যাকাশে করে দেবে না। তো রান্নায় নুন কম খান, কাঁচা নুন অ্যাভয়েড করবেন, ডিম সেদ্ধ খেলে নুন দিয়ে খাবেন না, আলু ভাতেতে এক গাদা নুন দেবেন না। আপনি ভাতে ভুতো খান খুব ভালো কথা, তাতে এক গাদা নুন দিয়ে খাবেন না। পেয়ারা খান খুব ভালো কথা, শশা খান খুব ভালো কথা, নুন দিয়ে খাবেন না। নিয়মিত হাঁটা, ঠিক সময়ে ঘুম, চিন্তা মুক্ত থাকা, প্রাণায়াম, যোগব্যায়াম করা, হাঁটা এগুলো নিয়মিত দরকার। এতে ব্লাড প্রেশার, ব্লাড সুগার, হাই কোলেস্টেরল এগুলো কমবে এবং তার সাথে মানসিকভাবে আপনি আগের থেকে অনেক ভালো অনুভব করবেন, যেটা আপনার সার্বিক ভালো থাকাতে সহযোগিতা করবে। উচ্চ রক্তচাপে কি করবেন না, সহজভাবে বললে প্রেসারের ওষুধ বন্ধ করবেন না, নোনতা খাবার বেশি খেয়ে ফেলবেন না, বিয়ে বাড়ি অবশ্যই যাবেন, বেছে খাবেন, সব খাবার খেতেই হবে এমন কোনো ব্যাপার নেই। কোনো একদিন একটা খাবার একটু খেয়ে ফেললে বিরাট ভয় লেগে বুকে হাত দিয়ে বসে পড়ারও কোনো কারণ নেই। আপনি নিজে বিবেচনা করে খাবারটা খাবেন। বিড়ি সিগারেট অবশ্যই অবশ্যই ত্যাগ করতে হবে। মদ্যপানের অভ্যাস থাকলে প্রথমে কমিয়ে আস্তে আস্তে ছাড়তে হবে। ভালো লাগছে না, ভালো লাগছে না মানেই প্রেশার ঠিক নেই, বা আমার ভালো লাগছে এখন শরীরটা মানেই প্রেশার ঠিক আছে, এরকম কোনো ব্যাপার থাকতেই পারে না। আপনি প্রেশার চেক করান, এটার অন্য কোনো মার্কার নেই যেটা দেখে বাইরে থেকে বলে দেওয়া যায় আপনার প্রেশার ঠিক আছে। কোলেস্টেরল একই রকম ভাবে বোঝা না গেলেও শরীরের ভিতরে প্রচুর ক্ষতি করে। কোলেস্টেরল বাড়লে কোথাও ব্যথা হয় না, কোলেস্টেরল বাড়লে কোনো লক্ষণ বাইরে থেকে খুব বেশি বোঝা যায় না। রক্তনালীর ভিতরে চর্বি, যেমন ওই ডাবের শাঁস বললাম, নারকেলের শাঁস বললাম, ডাবের শাঁসের মতো ওই রকম রক্তনালীর ভিতরে দেয়ালে চর্বি জমে যায়। এই চর্বি জমে নালীটা সরু হয়ে যায়, আমরা স্টেনোসিস বলি। এই নালী সরু হয়ে যাওয়া শরীরের সর্বত্র ঘটতে পারে। মূলত এর সিমটম আমরা তিন চারটে জায়গাতে পাই। হার্টের নালী যদি রক্তনালী সরু হয়ে যায় সেটাকে আমরা করোনারি আর্টারি ডিজিজ বলি। ব্রেনের রক্তনালী যদি সরু হয়ে যায় আমরা সেটাকে সেরিব্রোভাস্কুলার ডিজিজ বলি। আর পায়ের রক্তনালী বা হাতের রক্তনালী যদি সরু হয়ে যায় এগুলোকে আমরা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলি। এছাড়াও পেটে অন্ত্রের খাবার নালীর রক্তনালীও সরু হয়ে যেতে পারে, ইন্টেস্টিনাল ইস্কিমিয়া বলি। খুব খুব কমন নয় কিন্তু হয়। তো কোলেস্টেরল, ডায়াবেটিস এবং হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার যদি একসাথে থাকে তাহলে কোলেস্টেরল আপনার একা থাকলে যা ক্ষতি করতো এই তিনজন মিলে, তিন বন্ধু মিলে বা তিন শত্রু মিলে আপনার অনেক বেশি ক্ষতি করবে। কোলেস্টেরল থাকলে কি করবেন, মাছ খাবেন, এবং ছোট মাছ বড় মাছ নিয়ে যে ভুল ধারণা আছে সেই ধারণাটা কিছুটা আমি দূর করার চেষ্টা করি। সেটা হচ্ছে বড় মাছে যে ফ্যাট থাকে সেই ফ্যাটে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, এবং সেগুলো কিন্তু কোলেস্টেরলের জন্য এবং হার্টের অসুখের জন্য খুব ভালো। কাজেই বাঙালিদের একটা যে কমন ধারণা, খুব কমন ভুল ধারণা আছে যে বড় মাছ খাওয়া খারাপ, সব ছোট মাছ খেতে হবে, এটা কিন্তু সঠিক ধারণা নয়। এই যে বড় মাছের যে চর্বি, সামুদ্রিক মাছের যে চর্বি, তাতে কিন্তু পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আমরা বলি। অনেকে এগুলো দাম দিয়ে দোকান থেকে কিনে খান, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, স্যালমন লিভার অয়েল, কড লিভার অয়েল, এগুলো না করে একটু প্রমাণ সাইজের বড় মাছ আপনি খেতে পারেন, এতে কিচ্ছু অসুবিধা হবে না। ডাক্তারবাবুরা যদি বারণ করে থাকেন সেটার কারণ হচ্ছে একটু বড় মাছ খেলে অনেকের সেই ফ্যাট কন্টেন্টের জন্য পেটের অসুবিধা হতে পারে। আপনি যদি কম পরিমাণে খান আপনার উপকারও হবে, পেটও ভালো থাকবে। এবং আবার বললাম, প্রথমে মন থেকে ভুল ধারণা কাটাতে হবে যে ছোট মাছ ভালো বড় মাছ খারাপ, এরকম কোনো ব্যাপার নেই। আপনি টাটকা মাছ খান, টাটকা মাছ বড় মাছ খেলেও আপনার অনেক উপকার হবে। আপনি অল্প পরিমাণে বাদাম খান, নিয়মিত ফল খান, ফলে ফাইবার থাকে, ফাইবার থাকলে আপনার ব্লাড প্রেশারও কমবে। বেশ কিছু ফলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা আমরা আমরা যে কমন ওষুধ খাই অ্যামলোডিপিন, এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গ্রুপের ওষুধ
আমরা জানি যে আঙুর ফলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার প্রপার্টি থাকে, আঙুর ফলে কিন্তু ব্লাড প্রেশার ভালো কমে। পটাশিয়াম জাতীয়, পটাশিয়াম রিচ ফ্রুট যেগুলো, যেমন যেগুলোতে সহজভাবে বললে রসালো ফল, লেবু, আপনার কমলা লেবু, তারপরে অন্যান্য লেবু, এবং তার সাথে কলা, এগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। ডাবের জল প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, সোডিয়াম কম থাকে কিন্তু সোডিয়াম থাকে না। ডাবের জল আমরা দিই পটাশিয়াম কারেকশনের জন্য, সোডিয়াম কারেকশনের জন্য নয়। এবং এই পটাশিয়াম বেশি থাকার কারণে এগুলো ব্লাড প্রেশারের জন্য খুবই ভালো, কোলেস্টেরলের জন্যও ভালো। তো এবার আপনি বলবেন যে কিডনির রোগ যদি হয়ে গিয়ে থাকে কারো, তার কিন্তু এই খাবারগুলো আবার বারণ, তখন আমরা পটাশিয়াম কম খাবার খেতে বলি। কিডনির রোগ যদি না থাকে, আপনার শুধু হাই ব্লাড প্রেশার থাকে, কিডনি ভালো থাকে, ডাক্তারবাবু আপনাকে পটাশিয়াম জাতীয়, পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেতে বলবেন, আপনি সেগুলো জেনে নেবেন। তো মাছ, শাকসবজি, ফল, বাদাম এগুলো কোলেস্টেরলে খাওয়া যাবে। আপনি খাসির মাংস অ্যাভয়েড করতে পারেন, কালে ভদ্রে। এমনি খাসির মাংসের যা দাম বেড়েছে, সাধারণ বাঙালি খেতে পারবে না, তো খাসির মাংস আপনি একটু অ্যাভয়েড করে চলুন। বড় মাংস আমরা যেগুলোকে বলি বিফ বা গোমাংস, আপনি একটু অ্যাভয়েড করুন। পোলট্রি, চিকেন বা দেশি মুরগি, এগুলোতে অসুবিধা কম, আপনি সপ্তাহে একদিন খেতেই পারেন। কিন্তু ওই যেটা বললাম, নো ফাস্ট নো ফিস্ট, গোগ্রাসে খাবেন না। আপনি 4 পিস মাংস খান, সপ্তাহে একদিন খান, সপ্তাহে দুদিন খান, তাতে বিরাট কিছু কোলেস্টেরল বেড়ে যাবে না। আপনি মাছ খান, সামুদ্রিক মাছ বা পকেট ফ্রেন্ডলি যে কোনো মাছ আপনি খান। মাছ খেলে মাছে কিছু ভালো, মাছের তেল থেকে বেশ কিছু ভালো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যেটা আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করবে। তেলের ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করেন, প্রচুর অনলাইন ভিডিও টক পাওয়া যায় আজকালকার দিনে যে কোন তেল ব্যবহার করবেন। সাধারণ মধ্যবিত্ত বাঙালি যে তেল এতদিন খেয়ে এসেছেন, সেই সরিষার তেল বা অন্য যে কোনো ভেজিটেবল তেল খান, এতে বিরাট কিছু তফাৎ হয় না। আমার মনে হয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট অ্যান্ড অ্যামাউন্ট। পরিমাণে কম তেল খান। টোটাল তেল সারা মাসে আপনি যতটা ব্যবহার করছেন, আপনার গৃহকর্ত্রী মা বা স্ত্রীকে জিজ্ঞেস করুন যে মাসে কত টাকার রান্নার তেল খাচ্ছি আমরা। সেই তেলটাকে আপনি কাট ডাউন করার চেষ্টা করুন অ্যাট এনি কস্ট। তেল কম খান, জবজবে করে তেলে ভাজা খাবেন না, তেলে ভাজা অ্যাভয়েড করুন। বাড়িতে তেলে ভাজা তাও খাওয়া যাবে, বাইরের তেলে ভাজা নইব নইব চ। ডাক্তারবাবু যদি কোলেস্টেরলের ওষুধ দেন, স্ট্যাটিন গ্রুপের ওষুধ, অ্যাটরভ্যাস্ট্যাটিন, রোজুভাস্ট্যাটিন, পিটাভ্যাস্ট্যাটিন বিভিন্ন পাওয়া যায়, সেগুলো মনে করে খাবেন। এখনকার দিনে আমরা যে দুটো স্ট্যাটিন মূলত ব্যবহার করি, অ্যাটরভ্যাস্ট্যাটিন এবং রোজুভাস্ট্যাটিন, এগুলো কিন্তু দুপুরে খাবার পরেও খাওয়া যেতে পারে, এগুলো 24 ঘন্টার উপর কভারেজ থাকে। আমরা রাত্রে দিই কারণ বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যে রাত 2টোর পরে কোলেস্টেরল সিনথেসিস গুলো বাড়ে, ওই কারণে আমরা রাতের দিকে দিয়ে থাকি। কিন্তু ডোজ মিস করবেন না, ভুলে গেলে পরের দিন আপনি ডোজটা খেয়ে নিন। প্রেফারেবলি একই টাইমে রোজ খাওয়া উচিত। কোলেস্টেরলের ডোজ, ওষুধের ডোজ মিস করবেন না। এই ওষুধ হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিহত করতে সাহায্য করে, পায়ের রক্তনালী রক্ত চলাচল ভালো করতে সাহায্য করে। তাহলে কি দাঁড়ালো? ঘি মানে ট্রান্স ফ্যাট বেশি আছে এরকম খাবার, মাখন, ফাস্ট ফুড, বাইরের তেলে ভাজা, এগুলো অ্যাভয়েড করবেন। নিজের ইচ্ছায় ওষুধ বন্ধ করবেন না। আমার তো কিছু হচ্ছে না এই ভাবনা ঠিক নয়। 3টে রোগ একসাথে থাকলে আপনার আরো বেশি শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এবং তাই নিয়মিত দীর্ঘদিন ধরে একইভাবে 3টেকে নিয়ন্ত্রণে রাখুন। জীবনযাপন বদলানোটাই মূল চিকিৎসা। আমরা প্রত্যেকটা প্রেসক্রিপশনের উপরে প্রথম লাইনেই লিখি LSM বা লাইফস্টাইল মডিফিকেশন, বা জীবন শৈলী বা জীবন যাপনের অভ্যাসের পরিবর্তন। আপনি ভালো অভ্যাসগুলোকে প্র্যাকটিস করুন, বদ অভ্যাসগুলোকে ত্যাগ করুন, তাহলেই আপনার এই 3 শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না। মনে রাখবেন, এই রোগগুলো শুধু শহরের রোগ নয়, গ্রামের রোগও নয়, এগুলো আসলে সময়ের রোগ। কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করা আমাদের হাতের মধ্যেই আছে। নিয়মিত ডাক্তারবাবুর পরামর্শ, সঠিক জীবনযাপন, জীবনশৈলী মেনটেন করা,
প্রতিদিন একটু হাঁটা আর সচেতনতা, এইগুলো মেনে চললেই আমরা দীর্ঘদিন সুস্থ এবং কর্মঠ জীবন যাপন করতে পারবো। অনেক ধন্যবাদ। আহ, অনেক কথা হয়তো এত ছোট সময়ের মধ্যে বলে বোঝানো সম্ভব নয়। কোনো কথার সাথে কারোর যদি কোনো মানুষের মনে হয় যে মতের মিল হচ্ছে না, বা আমি যেটা পড়েছি বা যেটা জেনেছি সেটার সাথে এটা পুরোটা ম্যাচ করছে না, আপনি আপনার ডাক্তারবাবুর সাথে আমার কথা নিয়ে আলোচনা করবেন। খুব ছোট সময়ের জন্য খুব বেশি সবটা ডিটেলে তো বলা যায় না, যতটা বলা গেল আমি আপনাদের সাহায্য করার জন্য বললাম। ধন্যবাদ।